ফান্ড ফ্লো স্টেটমেন্টের যে অঙ্কটা করাবো দেখ আমাদের বইয়ের 123 কথা 17 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? কত বললাম? পেজ নাম্বার 123 এর 17 নম্বর অঙ্কটা। প্রথমে লেখ, কোশ্চেনটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, কার বইয়ের অঙ্ক করছি? জেপি লিমিটেড, দেখতে পাচ্ছিস তো? দ্য ফলোইং ব্যালেন্স শিট ওয়ার এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ জেপি লিমিটেড at 31st March 2019 and 31st March 2020। তো প্রথমে কি লিখবো? লিখবো ইন দা বুকস অফ, লেখ প্রথমে লেখ ইন দা বুকস অফ জেপি লিমিটেড, ইন দা বুকস অফ জেপি লিমিটেড। এই ফান্ড ফ্লো স্টেটমেন্ট তোকে যে করতে গেলে সবার ফার্স্ট স্টেপ কি করতে হয় জানিস তো? প্রথমে করতে হয় ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল। তাই লিখছি এখানে, প্রথমে লিখবো স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল লিখে দিলাম। কি লিখলাম? প্রথমে স্টেটমেন্ট শোয়িং চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। তারপর সুন্দর করে একটা দাগ কাটবো, বুঝতে পারলি তো? এরকম দাগ কাটছি, দেখে নিচ্ছি। হয়ে গেল দাগটা। 2 বছরের অঙ্ক বলেছিল একটা, 2019 আর ক্যাশ ফ্লো করেছিলাম। ক্যাশ ফ্লো 2 বছরের অঙ্ক হতো, ফান্ড ফ্লো 2 বছরের অঙ্ক হবে, ঠিক আছে? তো প্রথমে এখানে লিখবো কি 2019, ইয়ারটা লিখবো কি 2019। তাহলে এখানে ইয়ারটা লিখবো কি 2020। এখানে লিখবো রুপিস, কথা এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস, বোঝা গেল? এই ঘরটায় লিখবো কি পার্টিকুলার্স। আর আমরা তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করেছি না ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি জানি? শিখেছিলাম কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ব্যাস। তাহলে এখানে লিখবো কারেন্ট অ্যাসেটস। কি লিখবো এখানে? কারেন্ট অ্যাসেটস। কি লিখবো এখানে? কারেন্ট অ্যাসেটস। কি লিখবো এখানে? কারেন্ট অ্যাসেটস। এবার কারেন্ট অ্যাসেট লেখার পর তোরা সবাই কোশ্চেনে ব্যালেন্স শিটের দিকে তাকাবি। কোশ্চেনে, বইতে যে কোশ্চেন আছে না, কোশ্চেনে ব্যালেন্স শিটের দিকে তাকাবি। তাকা ব্যালেন্স শিটের দিকে। ওর থেকে দেখ, ব্যালেন্স শিটের দিকে নিশ্চয়ই তাকিয়ে ফেলেছিস। কারেন্ট অ্যাসেট কি কি আছে দেখ, করতে পারছিস তো? একটা আছে ইনভেন্টরি, ব্র্যাকেটে লেখা আছে ক্লোজিং স্টক, এটা একটা কারেন্ট অ্যাসেটস। ট্রেড রিসিভেবল, ব্র্যাকেটে আছে ডেটার্স, এটাও একটা কারেন্ট অ্যাসেটস। আর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটাও তো কারেন্ট অ্যাসেটস। কিন্তু ব্র্যাকেটে কি বলেছে? নোট নাম্বার কত বলেছে? দেখ, নোট নাম্বার 7 বলেছে, দেখেছিস তো? নোট নাম্বার 7। তাহলে তোকে 7 নম্বর নোটের দিকে তাকাতে হবে। কি লেখা আছে? ক্যাশ আর ব্যাংক। বোঝা গেল ব্যাপারটা নিশ্চয়ই? তাহলে লেখ, আমার সঙ্গে সঙ্গে লেখ, প্রথমে লেখ কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি লেখা আছে। প্রথমে ক্লোজিং স্টক লিখলাম, ক্লোজিং স্টক। কি লিখবো? ক্লোজিং স্টক। অ্যামাউন্টটা দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে? খুব সোজা অঙ্ক, ঠিক আছে? ক্লোজিং স্টক। আমি এটুকু বলতে পারি ক্যাশ ফ্লো হচ্ছে ফান্ড ফ্লো অনেক ইজি, অনেক ইজি ফান্ড ফ্লো। তো দেখ, ক্লোজিং স্টক কত? 2019 এ ছিল 27,700 আর এখানে 50,150 হয়ে গেল। ক্লোজিং স্টকের পর কি লেখা আছে? ডেটার্স। $66,000। কি লিখবো? 66,000 আর 92,500। নিশ্চয়ই বুঝতে পারছিস প্রথম কলামে কেন লিখছি, সেকেন্ড কলামে না লিখি? কারণ অনেকগুলো আইটেম আছে তো। যদি কারেন্ট অ্যাসেটের একটাই আইটেম থাকতো একবারে আউটারে পাঠাতাম। যেহেতু অনেকগুলো আইটেম আছে, প্রথম ঘরে লিখে তারপর একবারে আউটারে পাঠাবো। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কি কি দেখেছিলি তোরা? ক্যাশ আছে আবার ব্যাংক আছে। তাহলে আলাদা আলাদা করে লেখ। ক্যাশ লেখ, লেখ ক্যাশ কত টাকা ছিল, লেখ দেখে দেখে। ক্যাশ ইন হ্যান্ড দেখে দেখে লেখ কত টাকা ছিল? 550 আর 1150 হয়ে গেল। আর ব্যাংক কত ছিল? ব্যাংক 14,000 আর 31,000, ঠিক আছে? ক্যালকুলেটর নে, দেখো ওখানে ক্যালকুলেটর আছে, সবাই ক্যালকুলেটর নে। ক্যালকুলেটরে হিসাব করে বল কত কত বেরোচ্ছে। ক্যালকুলেটর নে, প্রত্যেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে আমাকে বলবি কত কত বেরোচ্ছে। হ্যাঁ বল। প্রথমটা এটা, এটা 1,08,000, তাই তো? 1,08,250।
1,08,250 আর এটা 1,74,100 800 হয়ে গেল। এই হলো কারেন্ট অ্যাসেটস। এবার এর থেকে মাইনাস করব কি কারেন্ট লাইবিলিটিস, এর থেকে মাইনাস করব কি কারেন্ট লাইবিলিটিস, এর থেকে মাইনাস করব কি বল, কি লিখলাম কারেন্ট লাইবিলিটিস। তো দেখ কারেন্ট লাইবিলিটি, সবাই কোশ্চেনের দিকে তাকা, সবাই সুন্দরভাবে কোশ্চেনের দিকে তাকা, কোনো সমস্যা নেই। কি বলেছে কারেন্ট লাইবিলিটি, কি লেখা আছে দেখ, কেইটাস স্টেট পেপের ব্র্যাকেটে কেইটাস লেখা আছে 46,500 আর 61,500, লেখ কেইটাস 46,500 আর কি আছে বল 61,500। নেক্সট কি লেখা আছে দেখ, কারেন্ট লাইবিলিটি আন্ডার আরেকটা লেখা দেখ শর্ট টার্ম প্রভিশন লেখা দেখেছিস, শর্ট টার্ম প্রভিশন দেখি, শর্ট টার্ম প্রভিশন বইটা সামনে রাখ। শর্ট টার্ম প্রভিশনের নিচে কি লেখা আছে দেখ 4 নম্বর নোট, নোট নম্বর কত লেখা আছে 4, তাহলে 4 নম্বর নোটে চলে যা, সবাই 4 নম্বর নোটে চলে যা। 4 নম্বর নোটে দেখ, দেখতে পাচ্ছিস তোরা শর্ট টার্ম প্রভিশনের আন্ডারে কি কি লেখা আছে, একটা প্রভিশন ফর ট্যাক্স লেখা আছে আর একটা প্রপোজ ডিভিডেন্ড লেখা আছে। তা তোরা কেননা এই যে প্রপোজ ডিভিডেন্ড লেখা আছে, কিন্তু ক্যাশ ফ্লো করাতে গিয়ে বারবার একটা কথা বলেছি, তার কারণটা কি, এই যে প্রপোজ ডিভিডেন্ড যে এখানে লেখা আছে না শর্ট টার্ম প্রভিশনের মধ্যে, তার মানে কোথায় লেখা আছে, শর্ট টার্ম প্রভিশনের মধ্যে লেখা আছে মানে ব্যালেন্স শিটে লেখা আছে। আরে শর্ট টার্ম প্রভিশনের মধ্যে প্রপোজ ডিভিডেন্ড লেখা আছে মানে কোথায় লেখা আছে, ব্যালেন্স শিটে লেখা আছে। তাহলে এই লাইনটাকে ধরে কেটে দে, পুরো ধরে কেটে দে। কারণ আমি কি শিখিয়েছিলাম, বর্তমানে যে এখন যে আমরা কারেন্ট ইয়ার চলছে, প্রপোজ ডিভিডেন্ডকে লাইবিলিটি হিসেবে দেখানো যায় না, প্রপোজ ডিভিডেন্ডকে লাইবিলিটি হিসেবে দেখানো যায় না। তাই তোর পরীক্ষার হলে যখন কোশ্চেন সেট করবে ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড দেখতে পারবি না, তাই আমি এটাকে কেটে দিলাম। কি বললাম, কেটে দিলাম, মানে এটা কোশ্চেনটা ভুল আছে, তাই প্রপোজ ডিভিডেন্ডটাকে ধরে কেটে দিলাম। ধরে কেটে দিয়েছিস, তোরা কেটে দিয়েছিস ধরে প্রপোজ ডিভিডেন্ড কেটে দিয়েছিস। তাহলে শর্ট টার্ম প্রভিশনে কটা আইটেম আছে, একটাই আইটেম আছে প্রভিশন ফর ট্যাক্স, লেখ, বুঝতে পারলি। এবার তোদের তো পরীক্ষা হলে কাটাকুটির ব্যাপার নেই, তোর পরীক্ষা হলে কোশ্চেন পেপার যখন থাকবে শর্ট টার্ম প্রভিশনের মধ্যে শুধু প্রভিশন ফর ট্যাক্সই থাকবে, প্রপোজ ডিভিডেন্ড থাকবে না। বোঝা গেল কি বললাম, যেটা আগের দিন ক্যাশ ফ্লোতে বলে দিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। তাহলে কি বললাম বল, প্রভিশন ফর ট্যাক্স কত 26,000 আর 33,500 হয়ে গেল। আচ্ছা আরেকটা কথা এখানে কি বলছিলাম বল, শর্ট টার্ম প্রভিশনের আন্ডারে কি লেখা ছিল, প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স ভালো করে শোন, আমি বলাই হলো না তো, প্রভিশন ফর ট্যাক্সটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এনে মুছছি তারপর বলছি কেন মুছলাম। ক্যাশ ফ্লো করে ফেলেছি তো আমরা, ক্যাশ ফ্লো তো করে ফেলেছি। প্রভিশন ফর ট্যাক্স কার আন্ডারে থাকতো, কারেন্ট লাইবিলিটি থাকতো, কি রে প্রভিশন ফর ট্যাক্স কার আন্ডারে থাকতো, কারেন্ট লাইবিলিটি থাকতো, কি মনে পড়ছে না, প্রভিশন ফর ট্যাক্স করে থাকতো কারেন্ট লাইবিলিটিতে। তো প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট লাইবিলিটি থাকলে কারেন্ট লাইবিলিটি বাড়তো বা কমতো করতাম প্রভিশন ফর ট্যাক্স, নাকি লেজার খুলতাম। তাহলে প্রভিশন ফর ট্যাক্স এর কি করতে হবে, লেজার খুলতে হবে। বুঝিস নি কি বললাম, আবার মনে কর, বুঝতে না পারলে মনে কর, আমরা যখন ক্যাশ ফ্লো করতাম তখন কি করতাম, প্রভিশন ফর ট্যাক্স এরকমই কোশ্চেন থাকতো, প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট লাইবিলিটি আন্ডারে, শর্ট টার্ম প্রভিশন আন্ডারে থাকতো প্রভিশন ফর ট্যাক্স। তো প্রভিশন ফর ট্যাক্স মানে কারেন্ট লাইবিলিটি। তো কারেন্ট লাইবিলিটি আমরা কি শিখেছিলাম ক্যাশ ফ্লোতে অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময়, যে কারেন্ট অ্যাসেট বাড়লে যোগ করতে হবে, কমলে বিয়োগ করতে হবে। তা এখানে যদি আমি এটাই যদি বলি, তাহলে প্রভিশন ফর ট্যাক্সকে তাই করতাম না, কারণ ওখানে প্রভিশন ফর ট্যাক্স আলাদা লেজার খুলতাম। তাহলে তোকে এটা মাথায় রাখতে হবে, তুই যখন ফান্ড ফ্লো করবি প্রভিশন ফর ট্যাক্স যদি অঙ্কে থাকে, তুই এই স্টেটমেন্টে নিবি না, কি করব, আলাদা করে লেজার খুলতে হবে। বোঝা গেল কি বললাম, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এই 46,500 কোন ঘরে লিখবি বুঝতে পারছিস তো, সেকেন্ড ঘরে লিখ 46,500, একটাই আইটেম তো। আর একটা কি ছিল বল, 61,500 মাইনাস কর, মাইনাস করে বল কত হচ্ছে, বোঝা গেল নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মাইনাস করে বল প্রথমটা কত হচ্ছে 2019 সালে, একজন 19 সাল কর, একজন 20 সাল কর, 61,750, আর একজন 20 সাল কর, আচ্ছা তাহলে কি হলো, এটা মাইনাস করলাম। সবাই ক্যালকুলেশন ঠিক করিস, দেখ ক্যালকুলেশন যদি কখনো যদি গন্ডগোল হয় তাহলে আমাদের অ্যান্সার মেলাতে খুব সমস্যা হয়ে যাবে পরবর্তী সময়, ঠিক আছে তো, বারবার করে চেক করে নিবি। এই যেটা বেরোলো তাকে কি বলা হয়, ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে বলা হয় কি বলে, ওয়ার্কিং ক্যাপিটাল।
যেটা বেরোলো তাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, ক্লিয়ার? যেটা বেরোলো তাকে কি বলে? ওয়ার্কিং ক্যাপিটাল। বোঝা গেল তো? যেটা বেরোলো তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। লিখে দিলাম ওয়ার্কিং ক্যাপিটাল। এবার তুই বল আমাকে, তোরা বল 2019 সালে ওয়ার্কিং ক্যাপিটাল কত? দেখতে পাচ্ছি এটা। আর 2020 সালে ওয়ার্কিং ক্যাপিটাল কত? এত। তাহলে কি মনে হচ্ছে 19 থেকে 20 যখন কম্পেয়ার করছি ওয়ার্কিং ক্যাপিটাল কি হচ্ছে? বাড়ছে না কমছে? ব্যাস, ইনক্রিজ। যদি কমতো ডিক্রিজ, বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ। তাহলে কি লিখবো এখানে? লেখ ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কত টাকা বাড়ছে বল? যত টাকা বাড়ছে সেটাই লিখবো আমরা। বল কত টাকা বাড়ছে? কর, একজন কর, ক্যালকুলেট কর। 51,000। এবার দেখ বইতে, দেখ অ্যান্সার দিয়েছে, অঙ্কের শেষেই অ্যান্সার দিয়েছে। দেখ ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল লেখা আছে। কত টাকা লেখা আছে? 59,000। আমাদের ক্যালকুলেশনটা গন্ডগোল হয়েছিল, বারবার বলছি ক্যালকুলেট ভালো করে করতে। এই চারটে আইটেম যোগ করে দেখতে এই টাকাটা বেরোচ্ছে কিনা। এক মিনিট দেখতে ভালো করে, এই চারটে আইটেম যোগ করে দেখতে এই টাকাটা বেরোচ্ছে কিনা। দেখ তো, এই এটা আছে। তাহলে দেখ আমাদের যে কোশ্চেনটা ছিল না, কোশ্চেনটা একটু ভুল ছিল। কোশ্চেনটা কি ভুল ছিল? ক্লোজিং স্টক 2020 সালে এটা হবে 58,150, এটা ভুল ছিল কোশ্চেনটা। তাহলে এখানে লেখ 8। ঠিক আছে, এই ছোট্ট একটা মিস্টেক, এই জন্য অ্যান্সারটা গন্ডগোল হচ্ছিল। তাহলে এটা কত হবে? 1,82,800। কি বললাম বুঝতে পারলি তো? কোশ্চেনটা একটু ভুল ছিল। যেটা দেখ অ্যাসেট সাইডে আমাদের যে কোশ্চেন দেওয়া ছিল সেখানে ক্লোজিং স্টক, ঠিক আছে, ক্লোজিং স্টক 2020 সালে 50,150 লেখা ছিল প্রথমে। ওটাকে আমি 58,150 করলাম, কারণ ওখানে 8,000 টাকা ভুল লেখা ছিল। ঠিক আছে, মানে কোশ্চেনটা একটু ভুল লেখা ছিল, তাই ঠিক করে দিলাম। তো এটা করে 1,82,800 হচ্ছে। এবার এটা থেকে বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে। 1,21,300 হয়ে গেল। এবার বুঝতে পারছিস এবার কত হচ্ছে? এবার 59,550, 1,21,300। অঙ্কটা কিছু ছিল না, বাট কি বললাম, কোশ্চেনটা একটু ভুল ছিল। কি বললাম বুঝলি? কোশ্চেন একটু ভুল ছিল, ঠিক করে দিলাম। তাহলে যখনই তোর পরীক্ষায় ফান্ড ফ্লো স্টেটমেন্টের অঙ্ক আসবে, বুঝতে পারলি কি করতে হবে? 15 নম্বরের বড় অঙ্ক। তাহলে সবার প্রথম কি করতে হচ্ছে? সবার প্রথম এটা করতে হবে, এটা হচ্ছে সবার ফার্স্ট কাজ। তুই দেখ যখন ক্যাশ ফ্লো করেছিলি, মনে কর ক্যাশ ফ্লো কটা অ্যাক্টিভিটিস কর? 3টে। একটা অপারেটিং, তারপর ইনভেস্টিং, তারপর ফিনান্সিং। এটাই তো অপারেটিং হয়ে গেল। ভাব, তুই কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কি করতি? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি কি করতি? অপারেটিং এ নিতি। তাহলে দেখ আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির কোনো কাজ নেই, মিটে গেল কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি। এটা অনেক ইজি হবে। ঠিক আছে, তো এরপরে এটা হয়ে গেল, তাহলে মুছে দেবো। দেখ হয়ে গেলে মুছে দেবো, কিন্তু পরে কিন্তু জিজ্ঞাসা করলে বলানো যাবে না, মুছে দেবো। বুঝতে পারলি? এটা পুরো মুছে দেবো। মুছে দিয়ে আমাকে আর একটা অ্যাকাউন্ট জিনিস খুলতে হবে। হয়ে গেছে, তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে তো? সবার টোকা গেছে? কোনো ডাউট নেই এখানে? মানে আমি জানি না, দেখ অনেক এক একজনের এক একটা ভালো লাগতে পারে, কারোর ফান্ড ফ্লো ভালো লাগে, কারোর ক্যাশ ফ্লো ভালো লাগে। তো আমি ফান্ড ফ্লোটাকে করাইনি। ফান্ড ফ্লো আগে করাই দিলে না ক্যাশ ফ্লো করতে মজা লাগতো না, মানে ইচ্ছা করতো না। ফান্ড ফ্লো করার মজাটাই আলাদা। ফান্ড ফ্লো করার মজাটাই আলাদা। ফান্ড ফ্লো এত করবি, মানে ফান্ড ফ্লো করার পর না বারবার ফান্ড ফ্লো করতে ইচ্ছা করবে। ফান্ড ফ্লোটা এতটা ইন্টারেস্টিং, কিন্তু আলাদা না। কিন্তু যদি ক্যাশ ফ্লোর কিছু ক্লাস করা থাকে তাহলে ফান্ড ফ্লো বুঝতে ইজি হবে, আবার ফান্ড ফ্লো করা থাকলে ক্যাশ ফ্লো বুঝতে ইজি হবে। কেন? চেঞ্জটা কি হচ্ছে? চেঞ্জটা হচ্ছে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল আর এরপরে একটা স্টেটমেন্ট শেখো, ওই দুটো চেঞ্জ আছে, বাকি ওয়ার্কিং ফুল সেম। তুই দেখ কোশ্চেনটা পড়ে দেখ ভালো করে, অ্যাডজাস্টমেন্ট গুলো ক্যাশ ফ্লোতে এরকম থাকতো না? ক্যাশ ফ্লোতে এরকমই অ্যাডজাস্টমেন্ট থাকতো। তো এটাই করব। তো আমি মুছে দিচ্ছি। এটা সবার হয়ে গেল? ঠিক আছে,
হয়ে গেছে সবার প্রত্যেকের? কোন রকমের কিছু ডাউট থাকলে আমার সঙ্গে জিজ্ঞাসা করে নিবি, আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরপর যেটা করতে হয় সেকেন্ড স্টেপ, ওটা ছিল ফার্স্ট স্টেপ, এরপর সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপের নাম ফান্ড ফ্লো স্টেটমেন্ট। ওখানে কি করতাম? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে হবে ফান্ড ফ্লো স্টেটমেন্ট। লেখ এখানে, লেখ সেকেন্ড স্টেপ ফান্ড ফ্লো স্টেটমেন্ট। লিখবি কি? ফান্ড ফ্লো স্টেটমেন্ট। তোরা যে দাগটা কাটবি পুরো পেজ জুড়ে দাগ কাটবি, বুঝতে পারছিস তো? পুরো পেজ জুড়ে মানে বুঝতে পারছিস তো? মানে আমি বলছি ধর তোদের পেজ যদি এরকম হয় তাহলে তুই এরকম পুরো দাগ কাটবি, আমি পুরোটা দাগ কাটছি না কারণ আমার বাকি কাজগুলো করতে হবে। তো ধর ফান্ড ফ্লো স্টেটমেন্ট এরকম দাগ কাট, বুঝতে পারলি কি বলছি? না না, হাফ পেজ, হাফ পেজও লাগবে না, হাফেরও কম, মানে এইটুকুর মধ্যে নেমে যাবে, ছোট হয়। এরকম দাগ কাটছি, দেখ এই যে দাগ কেটে দিলাম। তো বলছি, সব বলছি, দাঁড়া সব বলছি। হ্যাঁ এনাফ, এনাফ জায়গা, ওইটুক জায়গায় হয়ে যাবে, ওই এনাফ জায়গা হয়ে যাবে, এতটাও জায়গা লাগবে না, এতটাও জায়গা লাগবে, তোর যতটা জায়গা অনেক জায়গা আছে, হয়ে যাবে। সবার খাতা দেখে নিচ্ছি, হয়ে যাবে, সবার হয়ে যাবে, তোদের খাতায় যা যা পেজে যার যার জায়গা আছে হয়ে যাবে, ঠিক আছে? সবার হয়ে যাবে, অত বড় হয় না, অত বড় হয় না, কয়েকটাই তো আইটেম থাকে, অত বড় হয় না। এদিক শোন, আমরা যখন অঙ্ক করতাম একটা পেজে, আমরা যখন আগে অঙ্ক করতাম একই পেজের মধ্যে ওই ওয়ার্কিং ক্যাপিটাল আর ফান্ড ফ্লো দুটো করে তারপর আরো একটা ওয়ার্কিংস করে দিতাম, বুঝতে পারছিস তো? পরের দিন থেকে দেখবি করতে পারবি। আচ্ছা এখানে ফান্ড ফ্লো স্টেটমেন্ট, এখানে কি লিখবি জানিস? ফর দা ইয়ার এন্ডেড। কি লিখবো? ফর দা ইয়ার এন্ডেড। লেখ ফর দা ইয়ার এন্ডেড। তো বল ডেটটা বল। আরে 19 সাল আর 20 সাল করছিলি তো, তাহলে কি ডেট লিখবো? 31 ডিসেম্বর 2020। লেখ 31 ডিসেম্বর 2020। এর মজাটা নেই, অঙ্কের মজাটা নেই, ভালো করে বোঝ। আর বা তোর যদি মনে রাখিস, যদি মনে করিস ক্যাশ ফ্লো শিখিসনি, আরো ভালো লাগবে, কোনো সমস্যা নেই। এখানে কি লিখবো জানিস? এটা কি লিখছি ভালো করে দেখ। সোর্সেস, নাম শুনেছিস তো? সোর্সেস মানে জানিস তো? সোর্সেস অফ ফান্ড। কি লিখলাম? সোর্সেস অফ ফান্ড। কি লিখলাম দেখেছিস? সোর্সেস অফ ফান্ড। এখানে লিখবি কি জানিস তো? রুপিস। আর এখানে কি লিখবো? অ্যাপ্লিকেশন অফ ফান্ড। এখন তুই বলবি স্যার এই লাইনের মানে কি? আমি তোকে নর্মাল ল্যাঙ্গুয়েজে বলেছি এর মানেটা কি। পাতি কথাই বলছি, পাতি একদম। এদিক শোন, লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, সোর্সেস অফ ফান্ড মানে টাকা আসা, যেই যেই জায়গা থেকে টাকা আসবে তাকে বলে সোর্স, বুঝা গেল? আর অ্যাপ্লিকেশন মানে যেখানে যেখানে টাকা খরচা করবি তাকে বলে অ্যাপ্লিকেশন, বুঝতে পারলি? ক্যাশ ফ্লো করতি, বল না একটা নাম বল। ক্যাশ ফ্লো করেছিলি তো? কোন কোন জায়গা থেকে টাকা আসতো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে করতি না? কোন কোন জায়গা থেকে টাকা আসতো? বলি স্যার কেন? মেশিন বেচতাম, ল্যান্ড বেচতাম, তারপর ইনভেস্টমেন্ট বেচতাম, শেয়ার ইস্যু করতাম, লোন নিতাম, ইন্টারেস্ট পেতাম, ডিভিডেন্ড পেতাম, টাকা আসতো, হয়ে গেল টাকা আসা, কেস কাজ শেষ, টাকা আসা হয়ে গেল। টাকা যেত কি করে? মেশিন বেচতাম, সরি মেশিন কিনতাম, ইনভেস্টমেন্ট কিনতাম, বুঝতে পারছিস তো? ট্যাক্স পেমেন্ট করতাম, ডিভিডেন্ড পেমেন্ট করতাম, শেষ, ফান্ড ফ্লো স্টেটমেন্ট শেষ হয়ে গেল। এই গল্প করতে করতে ফান্ড ফ্লো স্টেটমেন্ট শেষ, বুঝতে পারলি গল্পটা? বা আরো তো আগে রিসিটস পেমেন্ট করেছিলি না, মনে আছে? রিসিটস পেমেন্ট, ক্যাশ বুক করেছিলি, সব মনে পড়ছে তো? রিসিট পেমেন্টে কি করতে? রিসিটস, বাঁ দিকে কি আছে? সমস্ত রিসিটস হতো, আর ডান দিকে কি আছে? সমস্ত পেমেন্ট হতো, ব্যাস শেষ। এই আর কিছু নেই, এটা এত ইজি। আর তুই ভাব ইনভেস্টিং ক্যাশ ফ্লো করতি, অপারেটিং ক্যাশ ফ্লো করতি, আবার ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো, তিনটে আলাদা আলাদা অ্যাক্টিভিটিসে রাখতে হতো, তাই না? আর এখানে সমস্ত একটা জায়গায় সব হয়ে গেল। এটা অনেক বেনিফিট, বুঝতে পারলি তো? কোনো মুখস্থর কোনো ব্যাপার নেই, তুই লাইন পড়েই বুঝিয়ে যাবি, বুঝতে পারলি তো? হয়ে গেল, তোর কাজ মিটে গেল। এরপর এটা হয়ে গেল। আচ্ছা তোরা ওয়ার্কিং ক্যাপিটাল থেকে একটা বের করলি, কি বের করলি? ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করলে কোন দিক বসবে আমি বলে দিচ্ছি। দেখ, যদি ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করে তাহলে অ্যাপ্লিকেশনে বসবে, আর ওয়ার্কিং ক্যাপিটাল ডিক্রিজ করলে সোর্সে বসবে, ঠিক আছে? তো ওয়ার্কিং ক্যাপিটাল মানে তো বুঝতে পারছি ওয়ান টাইপ অফ এক্সপেন্সেস। তো ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করছে মানে তোর খরচা বাড়ছে না কমছে? বাড়ছে। আর খরচা বাড়ছে মানে তো অ্যাপ্লিকেশন, আর যদি খরচা কমে তাহলে সোর্স। তাহলে এখানে লিখবো ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। স্যার কোথায় লিখবো? শুরুতে লিখবো, মাঝে লিখবো, শেষে লিখবো? আমি সবসময় শেষে লিখতে বলবো, সবসময় শেষে লিখতে বলবো। এটা সবার শেষে লিখবি। লেখ ইনক্রিজ ইন, ডব্লিউসি লিখলাম আমার জায়গা নেই বলে, তোদের জায়গা থাকলে তোরা পুরো লিখবি, পরীক্ষায় অবশ্যই পুরো লিখবি। ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল নিচে লিখবি, নিচে নিচে নিচের দিকে লিখবি ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল,
ঠিক আছে, হয়ে গেল। কত টাকা বল, কত টাকা বলেছিল? 59550 হয়ে গেল এত অব্দি, শেষ তো। তাহলে তুই কি কি করলি বল? প্রথমে ওয়ার্কিং ক্যাপিটালের দাগ কাটলি, কমপ্লিট হলো। ফান্ড ফ্লো স্টেটমেন্ট, স্যার এটা কমপ্লিট করবো? আর এটা কমপ্লিট করতে পারবো না, এর জন্য আমাকে অনেকের সাহায্য লাগবে। অনেকের সাহায্য মানে ক্যাশ ফ্লো করতে গেলে কি করতাম, সমস্ত ওয়ার্কিংস করতাম না, ওয়ার্কিংস এর সাহায্য লাগবে। তাহলে কি করে করব দেখ, এখানে কি করবে জানিস তো, বের করতে হবে। একটা কথা মন দিয়ে শুনবি, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মেইনলি কি করতাম, অপারেটিং প্রফিট। এখানে অপারেটিং প্রফিটের জায়গায় অন্য জিনিস আসবে, ওরকমই জিনিস একদম সেম ভাবে করতে হবে। কি লিখবো এখানে, লিখতে হয় ফান্ড ফ্রম অপারেশনস। কি বলবো? ফান্ড ফ্রম অপারেশনস। টপিকটা বলবে ওখানে অপারেটিং প্রফিট বলতে, এখানে বলবে ফান্ড ফ্রম অপারেশনস। কি বললাম? ফান্ড ফ্রম অপারেশনস। তো ধর মোটামুটি এখানটায় যোগ হয়ে গেল, নিচে করব। এটা ওয়ার্কিংস, মেন অঙ্ক এত অবধি, তারপর বাকি সব ওয়ার্কিংস। ওয়ার্কিংস কি? ফান্ড ফ্রম অপারেশনস। কি লিখবো? ধরবে না, আমি এখানটায় করছি, ঠিক আছে। ফান্ড ফ্রম অপারেশনস। কি লিখবো? ফান্ড ফ্রম অপারেশনস। ওয়ার্কিংস কিন্তু, হ্যাঁ, ফান্ড ফ্রম অপারেশনস। তো যখন অঙ্ক করবি পরীক্ষার খাতায়ও যখন অঙ্ক করবি, দাগ কাটবি কিন্তু, হ্যাঁ অবশ্যই দাগ কাটবি, লম্বা একটা দাগ কাটলেই হবে। রুপিসের একটা ঘর, রুপিস, আর এখানে লিখবো পার্টিকুলার্স। আর একটা কথা বলে দিচ্ছি, এবছর পরীক্ষায় তোদের কিন্তু ফাইনাল পরীক্ষায় একটা 5 নম্বর দেবে, ফান্ড ফ্রম অপারেশন বের করতে দেবে। শুধু 5 নম্বর দেবে ফান্ড ফ্রম অপারেশন বের করতে। তার মানে বুঝতে পারছিস তো কি দেবে? আগের বার ক্যাশ ফ্লো থেকে 5 নম্বর দিয়েছিল, বছর ফান্ড ফ্রম অপারেশন থেকে 5 নম্বর দেবে। ঠিক আছে তো? তাহলে ভালো করে শিখে রাখ। প্রথমে কি লিখবো জানিস তো? দেখ সিম্পল জিনিস, একদম সিম্পল। প্রথমে লিখবো নেট প্রফিট। কেন করতে না? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি করতে, অপারেটিং প্রফিট কি করে বের করতে, প্রথমে লিখতে না নেট প্রফিট। এখানেও তাই লিখবি, এখানেও তাই লিখবি, নেট প্রফিট। কি লিখবো? নেট প্রফিট। কোশ্চেন পড়ে বল নেট প্রফিট কত। দাঁড়া দাঁড়া বলবি না, কোশ্চেন চেঞ্জ করতে হবে তোদের, কোশ্চেন চেঞ্জ করতে হবে। চেঞ্জ কর কোশ্চেন, কোশ্চেন চেঞ্জ কর। কোথায় চেঞ্জ করবি? চলে যা 2 নম্বর নোটে চলে যা। 2 নম্বর নোটে কি ছিল? সারপ্লাস লেখা ছিল তো? 2 নম্বর নোটে সারপ্লাস লেখা ছিল তো? সারপ্লাসে কি কি লেখা আছে দেখ, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস লেখা আছে তো? ওখানে দেখ লেখা ছিল, তোদের বইতে দেখাচ্ছে 25,750, তাই তো? আর 34,800 লেখা ছিল, তাই তো? ওটাকে চেঞ্জ কর। 25,750 এর জায়গায় লিখে দে বইতে 40,750, 40,750। কোশ্চেনটা একটু চেঞ্জ করে নি, 40,750, ঠিক আছে। আর ক্লোজিংটা কত লিখবো? 34 ছিল তো? আচ্ছা, ওটা লেখা হচ্ছে 54,800। ওটা কি লিখবি? 54,800 লিখেছিস তো? কি বললাম? 54,800। তাহলে তুই বুঝতে পারছিস এখানে দেখাতে হবে 54,800 54,800 মাইনাস 4750 কত হচ্ছে বল? পড়ে বল কত হচ্ছে? হ্যাঁ, 14,050। এটা হলো তোর নেট প্রফিট, ঠিক আছে। এটা হলো তোর নেট প্রফিট, এটা হলো তোর নেট প্রফিট। আরো একটা কথা বলে দিচ্ছি, তোরা যদি ফান্ড ফ্লোর যদি ভিডিও দেখিস কখনো, শুনে নে, যদি ফান্ড ফ্লোর ভিডিও দেখিস কখনো, আগে বেশ কিছু অঙ্ক করা আছে। আগে ফান্ড ফ্লো স্টেটমেন্ট করতে গেলে না, মানে সরি, ফান্ড ফ্রম অপারেশন বের করতে গেলে আগে পিএল অ্যাকাউন্ট খুলে করা হতো। আগে পিএল অ্যাকাউন্ট খুলে করা হতো, বাট এখন পিএল অ্যাকাউন্ট খুলে করা হয় না, এখন এইভাবে করা হয়। প্রথম দিকে বেশ কিছু অঙ্ক তুই দেখবি পিএল অ্যাকাউন্ট খুলে করা আছে। কি বললাম বুঝতে পারলি তো? তো এইটা শিখে যাওয়ার পর ওটা তুই এমনি করে ফেলতে পারিস যদি পিএল অ্যাকাউন্ট খুলে করা থাকে। যদি ভিডিওটাও দেখিস এইভাবে করবি, বুঝতে পারলি তো? এইভাবে করলে বেশি নাম্বার আছে, ঠিক আছে তো? নেট প্রফিট হয়ে গেল, এর সাথে যোগ করব, অ্যাড লিখবো। কি লিখবো? ক্যাশ ফ্লোতে কি করতাম মনে আছে তো? না 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 না, ওরকম না। এখানে ওরকম ব্যাপার হবে না, এখানে ওরকম কিছু হবে না। ওখানে তুই যেটা বলতে চাইছিস সেটা হচ্ছে প্রথমে লিখতে নেট প্রফিট, তারপর করতি ট্রান্সফার টু রিজার্ভ, প্রভিশন ফর ট্যাক্স আর প্রপোজ ডিভিডেন্ড, এইগুলো করতি তো? এখানে সব একবারে ঢুকে যাবে, এখানে আর কোনো ভাগ নেই। এখানে এত ইজি, এত কোনো ভাগ নেই। ওখানে তারপরে কি করতাম? পিবিটি বের করার পর কি করতাম মনে আছে? নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস, ওইটা আসবে, ওইটা। এখানে নন ক্যাশের জায়গায় লিখবো কি? নন ফান্ড। নন ক্যাশের জায়গায় লিখবো নন ফান্ড এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। বুঝতে পারলি কি লিখলাম? নন ফান্ড এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এখানে লিখবো নন ফান্ড এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে।
তারপর বেশ কিছু এখানে অনেক আইটেম আসবে, অনেক আসবে, তারপর লাস্টে লেস হবে নন অপারেটিং ইনকাম, ব্যাস শেষ, এইটুকুই। তোমার দেখ এখানে কোনো ভাগই নেই, নর্মাল ব্যাপার, একদম নর্মাল হয়ে গেল। এবার কি করব তোদের সঙ্গে বলছি, দেখ শোন, মন দিয়ে শুনবি, এক একটা করে বলছি, প্রথম থেকে বলছি। সেটা কি, তোদের না অ্যাডজাস্টমেন্ট পড়ে পড়ে করাটাই বেটার, নাহলে অসুবিধা হবে, বুঝতে পারছিস, তোদের অসুবিধা হবে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পড়ছি, বলছে কি প্রেফারেন্স শেয়ার ওয়ার রিডিম, প্রেফারেন্স শেয়ারের অঙ্ক দিয়েছি, আমার তো মনে হয় ফান্ডফুলে একটা অঙ্ক করা থাকলে যথেষ্ট, এনাফ অঙ্ক আছে অঙ্কটা। বলছে প্রেফারেন্স শেয়ার ওয়ার রিডিম, আগের বছর লাস্ট যখন পরীক্ষার আগে আমি পরীক্ষা নিয়েছিলাম, মানে তোর ক্লাস, এই অঙ্কটা দিয়েছিলাম, এই অঙ্কটাই দিয়েছিলাম, ঠিক আছে তো। প্রেফারেন্স শেয়ার ওয়ার রিডিম পার্টলি আউট অফ ফ্রেশ ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল এন্ড পার্টলি আউট অফ ফান্ড অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড এন্ড প্রিমিয়াম 5% পেবেল, রিডেমশন ওয়াজ চার্জড টু স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। সব ঠিক আছে, তোরা তোরা প্রত্যেকে নোট নাম্বার 1 দেখ, নোট নাম্বার 1 দেখ, কোশ্চেনে নোট নাম্বার 1 দেখ। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 1.5 লাখ টাকা, হলো কত? 75,000 টাকা। তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বাড়লো না কমলো? কমলো। তার মানে কি হচ্ছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল শোধ করে দিচ্ছিস, জার্নাল করে করব বলেছি, জার্নাল করে করব বলেছি। তাহলে বল, আমরা তো 5th সেমিস্টারে করে এসেছি না রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারে, তাহলে কত টাকার প্রেফারেন্স শেয়ার শোধ করে দিচ্ছি? 75,000 টাকা। তাহলে জার্নাল কি হবে? ফার্স্ট জার্নাল লেখ, জার্নাল লেখ, প্রত্যেকে লেখাটাই লেখ, জার্নাল লেখ। কি লিখবি? লেখ রিডেমশন। এটা এই যে এটা করার জন্য যতটা জায়গা লাগবে তার নিচ দিয়ে জার্নাল লেখা আরম্ভ করবি, তার নিচ দিয়ে জার্নাল লেখা। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটুকু জায়গা রাখলেই হবে। লেখ রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা লিখলাম? 75,000 টাকা, 75,000 হয়ে গেল, লিখে দিলাম, লিখে দিলাম। এই প্রেফারেন্স শেয়ার টাকাটা শোধ করতে হবে কিসে? প্রিমিয়ামে শোধ করতে হবে। কিসে কিসে শোধ করবো বলেছে তো? 5% প্রিমিয়ামে শোধ করতে বলছে, ভালো করে পড়বি, কোশ্চেন ভালো করে পড়বি, তোকে প্রিমিয়ামে শোধ করতে বলেছে। কত পার্সেন্ট? 5%। 5% প্রিমিয়াম মনে হচ্ছে 3750 হচ্ছে, একটু করে দেখতো। তাহলে কি হবে, জার্নালটা লিখবে এখানে, প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট ডেবিট 3750। টু কি হবে? টু আমি একবারে লিখলাম প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তাই তো? এই তো জানিস, ক্যাশ ফ্লোতেও শিখিয়েছি, 5th সেমিস্টারও অ্যাকাউন্টসে শিখিয়েছি, সব জানিস, এগুলো কোনো সমস্যা নেই। এটা কি লিখলাম? 78,750 হয়ে গেল প্রথম জার্নাল, মনে আছে? এরপরে কি করতাম? সেকেন্ড কাজ কি করতাম? এই যে প্রিমিয়ামের টাকাটা কোথা থেকে নিতাম? মনে কর, কোথা থেকে নিতাম? প্রিমিয়ামের টাকা জোগাড় করতাম সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে। যদি সিকিউরিটিজ প্রিমিয়ামের টাকা না থাকতো তখন চলে যেতাম পিএলএ। দেখি এখানে ওরা কি ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশন মাস্ট। ওরা কি বলেছে আমরা কি জানি, এটা মেন নয়, কিন্তু আমাদের টাকাটা জোগাড় করতে হবে কোথা থেকে? সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে। অরিজিনালি যেটা করতাম, এখানে কি বলেছে, এই যে প্রিমিয়ামের টাকাটা, প্রিমিয়ামের টাকাটা পিএল থেকে নিতে বলেছে। কি বললাম? 5th সেমিস্টারে আমরা মনে পড়ে প্রেফারেন্স শেয়ার চ্যাপ্টার শিখেছিলাম, এইটাই তো লিখতাম ফার্স্ট জার্নাল। এই যে প্রিমিয়ামের 3750 কোথা থেকে নিতাম? টাকাটা সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে নিতাম, এটাই ফার্স্ট অপশন ছিল। যদি সিকিউরিটিজ প্রিমিয়াম টাকা না থাকতো তখন চলে যেতাম পিএলএ। তো তোর কিছু করার নেই, তুই এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম নিতে পারবি না, কারণ ও তোকে বলে দিয়েছে পিএল থেকে নিতে, ও তোকে বলেই দিয়েছে পিএল থেকে নিতে, তাহলে পিএল থেকেই নিতে হবে। হয়ে গেল। তাহলে পিএল থেকে নিলে কি হয়? পিএল ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন, লেখ এসপিএল, লেখ এসপিএল ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। কত টাকা? 3750 নিশ্চয়ই বুঝতে পারছিস। হয়ে গেল। তাহলে তোর কাজ কি মিটলো ভালো করে বুঝবি। এদিক টাকা, এ দেখ, এই প্রিমিয়াম অন রিডেমশন বড় করে রাইট মারছি, এটা ডেবিট আর এটা ক্রেডিট, কেটে গেল তো, কেটে গেল, প্রিমিয়াম কেটে গেল, মাথায় ঢুকলো। এবার তাহলে আমার রইল কত? 75,000 টাকা শোধ করতে হবে। 75,000 টাকা আমাকে অ্যারেঞ্জ করতে হবে, 75,000 অ্যারেঞ্জ করতে হবে। দেখি কি বলেছে। বলেছে এই প্রেফারেন্স শেয়ারটা যে আমি রিডিম করব, তার মধ্যে কিছু টাকা ফ্রেশ ইস্যু করব আর কিছু টাকা প্রফিট থেকে নেব। তাহলে তাহলে তুই সবাই নোট নাম্বার 1-এ চলে যা, প্রত্যেকে নোট নাম্বার 1-এ চলে যা। অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, অঙ্কটা বোঝার জন্য কিন্তু ব্রেনটা ভালো রাখতে হবে, কারণ এই অঙ্ক তারা খুবই ভালো বুঝবে যারা 5th সেমিস্টারে কর্পোরেট করে এসেছে প্রেফারেন্স শেয়ার চ্যাপ্টার, তারা ভালো বুঝবে, যারা করেনি তাদের তো অসুবিধা হবে। এবং সবাই করেছি প্রেফারেন্স শেয়ার। দেখ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, সরি ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 1.5 লাখ ছিল, ছিল তো 1.5 লাখ, হলো কত? 2 লাখ। তাহলে তুই কত টাকা ফ্রেশ ইস্যু করেছিস? 50,000। তাহলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 খুব কঠিন লাগছে এটা, কোনো কঠিন লাগা তো উচিত নয়, কঠিন লাগা কিন্তু একদমই উচিত নয়। বোঝা গেল কি বললাম? তিনটে জার্নাল হলো। 4 নম্বর জার্নাল, তোর টাকা জোগাড় করতে হবে কত? 75। তুই কত টাকা জোগাড় করেছিস? কত টাকা দরকার? বাকি 25,000 কোথা থেকে নিতাম? সিআরআর ক্রিয়েট করতাম, পিএল থেকে নিতাম টাকাটা, পিএল বা জেনারেল রিজার্ভ। পিএল বা জেনারেল রিজার্ভ, ভালো কথা, পিএল বা জেনারেল রিজার্ভ কিছু বলেছে এখানে? কোশ্চেন পর বলছে এন্ড পার্টলি আউট অফ ফান্ড अवेलेबल ফর ডিভিডেন্ড এন্ড, ভালো করে শুনবি, ইংলিশটা ভালো করে পড়বি, কি বলেছে? এন্ড প্রিমিয়াম, দুটো টাকায় পিএল থেকে নিতে বলেছে, দুটোই পিএল থেকে নিতে বলেছে। কিন্তু আমরা কি করতাম? আমরা যখন ফিফথ সেমিস্টারে করতাম টাকাটা কতদিন জেনারেল রিজার্ভ থেকে নিতাম, শর্ট করলে পিএল থেকে নিতাম। ঠিক আছে? তো ওরা পিএল বলেছে, তুই পিএল নিয়ে নে। ঠিক আছে? তো তাহলে কি লিখবো এখানে? এখানে লেখার জায়গা নেই, এখানে লিখছি এসপিএল ডেবিট টু সিআরআর, শর্টে লিখলাম টু সিআরআর, কত টাকা? 25,000। ক্লিয়ার হয়েছে? এত অবধি ক্লিয়ার হয়েছে? নেক্সট লাস্ট কি করতাম? পেমেন্ট করতাম। জার্নাল কি করব? প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা হবে? 78,750। ক্লিয়ার? এবার দেখ, সবাই একটা করে পোস্টিং করবো, দেখ ভালো করে বুঝবি কিন্তু। এটা করলাম, এখান দিয়ে পোস্টিং করব, তার মধ্যে এটা তো কেটে গেছে। আস্তে আস্তে তোরা তো নিশ্চয়ই অনেকে জানিস, তবু আমি বলে দিচ্ছি, যারা জানিস না মন দিয়ে শোনার চেষ্টা করবি। এটা কেটে গেল, কি কি কেটে যাচ্ছে আগে দেখ। এই যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্রেডিট, আবার এখানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডেবিট কেটে গেল, এটাও কেটে গেল, হোল্ডার কেটে গেল। আচ্ছা, এই যে এখানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ছিল 75,000 টাকা, ব্যালেন্স শিটে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল? 75,000 টাকা। মনে করার চেষ্টা কর, শুরুতে ছিল 1.5 লাখ, শেষে হলো 75,000, ওখানে কেটে গেল, ওটাও কেটে গেল। তার মানে বইতে যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 1.5 লাখ আর 75, হাতই দিবি না ওখানে হাত দেবো না। বোঝা গেল? ওটা মিটে গেল, এটা মিটে গেল, প্রেফারেন্স শেয়ার হোল্ডার এটাও মিটে গেল, এটা মিটে গেছে। এসপিএল ডেবিট আছে, এসপিএল ডেবিট কেন ডেবিট হয়েছিল? প্রিমিয়াম অন রিডেমশন, তার মানে কি নন অপারেটিং এক্সপেন্সেস, এটা নন অপারেটিং এক্সপেন্সেস, এখানে ডাইরেক্ট চলে আসে 3,750। এখানে লিখলাম, ইনার করলাম, কি লিখবো? প্রিমিয়াম অন রিডেমশন বলে। ঠিক আছে? প্রিমিয়াম অন রিডেমশন বলে, ঠিক আছে? তো প্রিমিয়াম অন রিডেমশন বলে, বোঝা গেল কি বললাম? প্রিমিয়াম অন রিডেমশন বলে লিখেছিস? হলো, শেষ হলো। তারপরটা, তার মানে এই এন্ট্রি পুরো কমপ্লিট, প্রথম, দ্বিতীয় এন্ট্রি পুরো কমপ্লিট, তৃতীয় এন্ট্রিতে চলে আসবো। বলছে কি, এটা কি হচ্ছে? এটা দেখে কি মনে হচ্ছে? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তার মানে কি টাকা এসছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মানে টাকা এসছে, টাকা এসছে মানে কি? সোর্স মানে এখানে চলে আসবো, কি লিখবো? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, লেখ ইস্যু অফ শেয়ার বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যাই বলিস। কত টাকা? 50,000 টাকা। এখন তুই বললি স্যার আপনি তো ব্যাংক করলেন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল নেবেন না? তুই তোর বইয়ের দিকে তাকা, দেখ 1 নম্বর নোটে লেখা ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল শুরুতে ছিল 1.5 লাখ, শেষে হলো 2 লাখ, কত হলো? ডিফারেন্স 50। আরে সেই 50টাই তো এখানে, তার মানে ওটার দরকার নেই। বোঝা গেল? মিটে গেল। তাহলে এটাও হয়ে গেল, তিনটে জার্নাল হয়ে গেল। এই অঙ্কটা সবচাইতে কঠিন অ্যাডজাস্টমেন্ট এটা। ক্যাশ ফ্লোতে এটা করে এসেছি, অস্বীকার করার জায়গা নেই, ক্যাশ ফ্লোতে এটা করে এসেছি, অস্বীকার করার একদমই জায়গা নেই। তারপর কি আছে? এসপিএল টু সিআরআর, কি লেখা আছে? এসপিএল ডেবিট আছে। এসপিএল বলতে কোনটা? এটাই হচ্ছে এসপিএল, এটাই হচ্ছে এসপিএল। তার মানে কি? এসপিএল ডেবিট, তার মানে স্যার এসপিএল ডেবিট একটু ভালো করে বলুন। মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে করা হয়েছিল। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, পিএল এর ডেবিটে ও লিখেছিল সিআরআর, মানে ওই প্রেফারেন্স শেয়ার টাকাটা শোধ করবে, পিএল থেকে নিয়েছিল। পিএল থেকে নিয়েছিল, কি ধরনের খরচ? এটা তো নন অপারেটিং খরচ, এটাও তো নন অপারেটিং খরচ। এখানে নিয়ে নেব, কি লিখবো? প্রেফারেন্স শেয়ার রিডেমশন, কি লিখবো? প্রেফারেন্স শেয়ার রিডেমশন, লেখ প্রেফারেন্স শেয়ার রিডেমশন। কত টাকা? 25,000। তাহলে এই এন্ট্রিটাও মিটে গেল, বোঝা গেল? এই এন্ট্রিও মিটে গেল। লাস্ট এন্ট্রি, পেমেন্ট করছি, কত টাকা? এত টাকা পেমেন্ট করছি, টাকা আসছে না যাচ্ছে? কোথায় যাবে? অ্যাপ্লিকেশন, এখানে লেখ রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার।
কত টাকা? ৭৮,৭৫০। এই অ্যাডজাস্টমেন্টটা পুরো কমপ্লিট। সবচেয়ে বারবার বলছি এই অঙ্কটা সবচেয়ে টাফেস্ট অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা সবচেয়ে টাফ অ্যাডজাস্টমেন্ট ছিল এটা, ঠিক আছে তো? আর এটা যদি বুঝে যাস ফান্ড ফ্লো আর কিছু নেই, বোঝা গেল তো? স্যার এই এন্ডের ক্যাশ ফ্লো তো আসতে পারে, এই এন্ডে তো ক্যাশ ফ্লো তো আসতে পারে, এমন না কিন্তু যে তুই ফান্ড ফ্লো আসতে বলে এই এন্ডে ক্যাশ ফ্লো আসবে না, এমন না, যে কোনো জায়গায় আসতে পারে। এই এন্ট্রি ফান্ড ফ্লো তো আসতে পারে, ক্যাশও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। তাহলে বোঝা গেল এন্ট্রিটা পুরো। এবার তোদের হাতে সবার কাছে বই আছে, যেই এই এন্ট্রি গুলো হয়ে গেল বইয়ের মধ্যে রাইট মারতে হবে। আমি বলবো সবাইকে বলবো রাইট মারতে, এই এন্ট্রি হয়ে গেল। আমি বলছি কিন্তু মন দিয়ে শুনবি কিন্তু। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 নম্বর, দেখ 1 নম্বর নোটে লেখা আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ওটা হয়ে গেছে, রাইট মেরে দে, ওটা হয়ে গেছে, ওটা হাত দিবি না, ওটা হয়ে গেছে, রাইট মেরে দে। তুই ভুল জায়গায় দাগ দিচ্ছিস, নোটস টু অ্যাকাউন্টসে দাগ দিতে বলেছি। ইকুইটি শেয়ার ক্যাপিটালে দাগ দিলি, হয়ে গেল, মিটে গেল। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল শুনবি, মন দিয়ে শুনবি কিন্তু মন দিয়ে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেখ 1.5 লাখ ছিল 75 হলো, ওটাও মিটে গেছে, দাগ দিয়ে দে, ওটাও মিটে গেছে, দাগ দিয়ে দে। তারপর দেখ শুনবি, বোঝাবো কিন্তু। সিআরআর কি লেখা আছে? সিআরআর দুটো দাগ দিয়েছিস তো প্রত্যেকে। সিআরআর, সিআরআর দেখ ভালো করে বোঝার আছে, এখানে কিন্তু বোঝার আছে, মন দিয়ে শুনবি কিন্তু। সিআরআর শুরুতে কত ছিল? 0, শেষে কত হলো? কেন 25,000 টাকা হলো? বোঝার চেষ্টা কর। কোম্পানি প্রফিট থেকে টাকা নিয়েছে প্রেফারেন্স শেয়ারটা রিডিম করার জন্য, তাহলে সিআরআর তো ব্যালেন্স পড়ে রয়েছে। তোর একটু মনে করবি ফাইনাল অ্যাকাউন্ট যখন, সরি আগের বছর যখন 5th সেমে যখন রিডিমশন অফ প্রেফারেন্স শেয়ার করেছিলি, ব্যালেন্স শিটে সিআরআর লিখতি মনে পড়ে? কেন সিআরআর লিখতি? সিআরআর ক্রিয়েট করলি বলে তো লিখতি। তার মানে স্যার এই এন্ট্রিটা করবো না, এই 25,000 টাকা আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু এন্ট্রি হয়ে গেছে, এই যে করে দিয়েছিস, এই দেখ না সিআরআর ক্রিয়েট করে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না, মিটে গেছে সিআরআর, আর কোনো এন্ট্রি করতে হবে না। সিকিউরিটিজ প্রিমিয়াম কত আছে? 0 ছিল, 5,000 হলো, তাহলে দেখে কি মনে হচ্ছে স্যার প্রিমিয়াম হয়েছে? প্রিমিয়াম অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল জানিস তো? মানে এটা অরিজিনালি হওয়া উচিত ছিল, যেটা ও কোশ্চেনটা যেটা দেখে, এখন এইটা দেখার পর কোশ্চেন দেখে মনে হলো একটু ভুল লাগলো আমার কোশ্চেনটা। মানে ভুল না, ওরা কোশ্চেনটা লেখেনি, ওদের লেখা উচিত ছিল না যে এই যে প্রিমিয়ামের টাকাটা পিএল থেকে নিচে, এটা লেখা উচিত ছিল না। ওরা যদি না লিখতো তাহলে কি করতাম? কারণ প্রিমিয়ামে আমার 5,000 টাকা ছিল, আমার দরকার 3750, বুঝতে পারলি তো? এটা না লিখলেও হতো। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা তারপর আর কি ছিল বল? ক্যাপিটাল রিজার্ভ দেখ দুটোই মিলে গেছে, কিছু করতে হবে না, দুটোই সমান, কিছু করতে হবে না। এসপিএল তো বলেই দিলাম। প্রিলিমিনারি এক্সপেন্স, হ্যাঁ এইটা বলতে হবে। প্রিলিমিনারি ছিল কত বছরের শুরুতে? 6। প্রিলিমিনারি এক্সপেন্স বছরের শুরুতে ছিল কত? 6, শেষে কত হলো? 4,500। তাহলে দেখে কি মনে হলো? প্রিলিমিনারি এক্সপেন্সেস 1,500 টাকা কি হয়েছে? কমে গেছে। তো আগেও বহুবার বলেছি প্রিলিমিনারি এক্সপেন্স কি হয়? কোম্পানি তৈরি করার আগে খরচা করা হয়। কোম্পানি যখন তৈরি হয়ে যায় প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরাতে হয়। তাহলে তুই এবছর প্রফিট থেকে কত টাকা সরিয়েছিস? 1,500 টাকা সরিয়েছিস। তাহলে এটা কি ধরনের খরচ? মনে কর নন অপারেটিং খরচ। তোর ক্যাশ ফ্লো তো ছিল, প্রিলিমিনারি ছিল না, এটা নন অপারেটিং খরচ। তাহলে লেখ, এখানে লেখ প্রিলিমিনারি এক্সপেন্স, লেখ 1,500 টাকা। এখানে লেখ প্রিলিমিনারি এক্সপেন্সেস, কত টাকা বললাম? 1,500 টাকা। করে নে তো অবধি। এত অবধি ঠিক আছে তো? স্যার সিকিউরিটিজ প্রিমিয়ামটা বলেননি। সিকিউরিটিজ প্রিমিয়াম বছরের শুরুতে কিছু ছিল না, শেষে কত হলো? 5,000 টাকা। কিন্তু কিছু করার নেই, ওরা যেমন বলেছে করতে তো হবে। তাহলে আমি কি ধরতে পারি? এই যে আমি শেয়ার ইস্যু করেছিলাম না, দেখ শেয়ার ইস্যু করেছিলাম না 50,000 টাকা, 5,000 টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছিলাম। তাহলে কিচ্ছু করতে হবে না, এখানে ছোট্ট করে এখানে 55 বসিয়ে দেবো। অবশ্যই ইনক্লুডিং প্রিমিয়াম। বাট আমি কি বললাম, এটা এরকম লিখলে না খুব ভালো লাগতো, আমার অঙ্কটা আমার নিজেরই ভালো লাগতো, বা তোরাও বুঝতে পারছিস যেটা অন্যান্য অঙ্কে থাকতো। এই যে প্রেফারেন্স শেয়ার যে রিডিম করেছি না প্রিমিয়ামে, তাহলে কিছু না বললে আমি কি করতাম? 3,750 প্রফিট প্রিমিয়াম থেকে নিতাম, বাকি টাকাটা, বাকি তো দরকার ছিল না, পুরো টাকায় মিটে যেত। এটা করলে ভালো হতো। বাট এই অঙ্কে বলেনি, অন্য অঙ্কে বলবে এটা, যেটা ক্যাশ ফ্লোতে বলেছিল। যাই হোক, এটা মিলে গেল তো? তাহলে তুই দেখ তো সারপ্লাসের সব কটা আইটেম আমি তোকে বুঝিয়ে দিলাম, সারপ্লাসের সব কটা আইটেম তোদের বুঝিয়ে দিলাম, বুঝতে পারলি ক্লিয়ার করতে হয় ফান্ড ফ্লো। এই হচ্ছে ফান্ড ফ্লো। এইভাবে তুই সব কটা অ্যাডজাস্টমেন্ট করবি, করতে 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 দেখবি লাস্টে এটা ট্যালি হয়ে যাবে, লাস্টে ট্যালি হয়ে যাবে। এটা সব কটা করতে 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 দেখবি এটা সব কটা ট্যালি হয়ে যাবে। বুঝতে পারলি এত অবধি কি বললাম? তাহলে 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা হলো। এবার 2 নম্বর পয়েন্টটা বলি। 2 নম্বর পয়েন্টটা বলি। 1 নম্বর পয়েন্টটা হলো, 2 নম্বর পয়েন্টটা কি বলছে?
50% অফ 10% এ ডিবেঞ্চার ওয়েল রিডিম এট এ ডিসকাউন্ট অফ 10%। তাহলে আমার ডিবেঞ্চার ছিল, ডিবেঞ্চার মানে লোন, দেখ ডিবেঞ্চারের দিকে টাকা কোথায় বলেছিল 10% এ ডিবেঞ্চার ছিল, দেখেছিস কোশ্চেনে 10% কি ছিল 10% এ ডিবেঞ্চার দেখেছিলি? ঠিক আছে আমি বলেইছি 10% এ ডিবেঞ্চার ছিল, ওটা 25,000 টাকা হবে, ঠিক করে নে তো 25,000 হবে কোশ্চেনে, ওটা 25,000 হবে। ওটা 25,000 হবে। 10% এ ডিবেঞ্চার কত টাকা ছিল? শুরুতে ছিল 25,000, শেষে হলো 12,500। ঠিক আছে, বোঝা গেল? শুনলি কি বললাম? 10% এ ডিবেঞ্চার, শোন এদিকে, 10% এ ডিবেঞ্চার শুরুতে ছিল 25,000, হলো 12,500। তাহলে কত টাকা ডিবেঞ্চার শোধ হয়ে গেল? 12,500 ডিবেঞ্চার শোধ হয়ে গেল। এবার ডিবেঞ্চারটা শোধ হয়েছে, দেখ এখানে কোশ্চেনটার দিকে ফোকাস করিস কিন্তু, কারণ এরকম টাইপের অঙ্ক হয়তো আমি আর পাবো কিনা জানি না, ভালো করে মন দিয়ে শুনিস। ওরা বলেছে 50% অফ 10% এ ডিবেঞ্চার ওয়ার রিডিম। তাহলে তুই কতটা ডিবেঞ্চার রিডিম করেছিস? 50%, তাই তো? 50% ছিল কত ডিবেঞ্চার? 25,000 ছিল, এখন 12,500 হলো, তাহলে কতটা ডিবেঞ্চার রিডিম করলি? 50%। তার মানে এই 50% এর মানে কিন্তু রইলো না কিছু, এটা বলেছে, মানে এর জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্টে কিছু এমন কিছু হেরফের হবে না। আমার কথাটা বুঝতে পারলি? শুরুতে ছিল 25, শেষে হলো 12,500, তাহলে কতটা শোধ হলো? 12,500, মানে 50%, সেই 50%টাই যেটা বলেছে। বুঝতে পারলি তো কি বললাম? আচ্ছা, এট এ ডিসকাউন্ট ডিবেঞ্চারটা রিডিম হবে 10% ডিসকাউন্টে। ঠিক আছে, 10% ডিসকাউন্টে। আমরা এতদিন ডিবেঞ্চার আগের দিনগুলো রিডিম করেছিলাম কিসে? প্রিমিয়ামে। এবার রিডিম হলো কিসে? ডিসকাউন্টে রিডিম হলো। ঠিক আছে তো? আচ্ছা, এবার অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ক্রেডিটেড টু এসপিএল হয়ে গেল। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেছে, এটা আমরা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। তোরা এটা অ্যাকাউন্ট খুলে খুলবো, কি কি অ্যাকাউন্ট খুলবি শুনে নে। 10% এ ডিবেঞ্চার একটা অ্যাকাউন্ট খুলবি, সঙ্গে সঙ্গে 10% এ ডিবেঞ্চার হোল্ডার একটা অ্যাকাউন্ট খুলবি। খুলছি, হ্যাঁ, লেখ প্রথমে লেখ 10% এ ডিবেঞ্চার, লেখ 10% এ ডিবেঞ্চার। টেন পার্সেন্ট এ ডিবেঞ্চার লিখেছিস। 10% এ ডিবেঞ্চার শুরুতে ছিল কত? 25,000 টাকা। এখানে লেখ ডেবিট, এখানে লেখ ক্রেডিট। তাহলে এখানে লিখবো কি? বাই ব্যালেন্স বিডি, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি। ঠিক আছে, তাহলে বল বাই ব্যালেন্স বিডি কত ছিল? এ ডিবেঞ্চার 25,000 টাকা, তাই তো? শুরুতে ছিল 25,000 টাকা, আর শেষে হবে কি? টু ব্যালেন্স সিডি 12,500 টাকা। এবার জানিস অসুবিধা হবে না। তাহলে কত টাকা শোধ করলাম? 12,500। এখানে লিখবো 12,500 টাকা। কি লিখবো এখানে বল? টু 10% এ ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট হয়ে গেল 12,500। সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাকাউন্ট খুলবো, এটা জানিস, এটা তো ক্যাশ ফ্লো করেছি, এবার বোর্ডের দিকে তাকাতে হবে নাকি? ক্যাশ ফ্লো করেছিস, সুতরাং তাকানোর দরকার নেই। নিয়ে নিজে কর, করে তারপর চেক করে নে ঠিক করলি না ভুল করলি, করে চেক করে নে। এখানে কি লিখবো? 10% এ ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট। তাহলে এখানে টু হোল্ডার ছিল, হোল্ডারের ক্রেডিট দিকে বসবে বাই 10% এ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কত টাকা? 12,500 টাকা। ঠিক আছে, এবার বলেছিল ডিবেঞ্চারটা রিডিম হবে, প্রিমিয়ামে রিডিম করেননি কিন্তু। যদি বলতো প্রিমিয়ামে রিডিম করেছে, তাহলে দেখ হোল্ডার তো লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে। যদি বলতো প্রিমিয়ামে রিডিম করেছে তাহলে এইদিকে লিখতাম, কিন্তু কিসে রিডিম করেছে? ডিসকাউন্টে, তাহলে অপোজিট সাইডে আসবে, ডেবিটে লিখবি টু। লেখ টু কি হয় আগে শুনে নে, কি হয়? কি হয়? টু ডিসকাউন্ট কি বলেছিল বল? টু ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, লেখ এখানে টু, এখানে লেখ টু ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। লিখলি তো? কত টাকা বলেছিল টাকাটা বল? 12,500 ছিল, তার 10%, তাই তো? 12,500 10% করলে কত হয়? 1,250 টাকা। ঠিক আছে, 1,250 টাকা হয়ে গেল। তাহলে 12,500-র মধ্যে 1,250 টাকা ডিসকাউন্ট হয়ে গেল, তাহলে বাকি টাকা পেমেন্ট করবো। কত টাকা হচ্ছে? 11,250, তাই তো? লিখবো কি? টু ব্যাংক, এটা পেমেন্ট করে দেবো, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 11,250।
এখানে এত অবধিতে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস, নাহলে আমি মুছে আমি নতুন টপিকে যাব। বুঝতে পারলি তো? আমি চাইছিলাম না আমি এখানে এসপিএল লিখতে চাইছি না, আমি আরেকটা স্টেপ করে দেখাতে চাইছি। এক্সামে যখন করবি এখানে এসপিএল করে দিতে পারিস, আমি আরেকটা স্টেপ করে দেখাতে চাইছি। বুঝতে পারলি কি বললাম? একটা স্টেপ করে দেখাতে চাইছি, কারণ আমি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার একটা অ্যাকাউন্ট খুলে দিতে চাইছি। বুঝতে পারলি কি বললাম? একটা খুলে দিতে চাইছি। যখন বাড়িতে প্র্যাকটিস করবি তুই ডাইরেক্ট পরীক্ষার হলে যদি করতে চাস কি লিখবি? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ব্র্যাকেটে, বা তুই এখানে লিখে দিবি 2SPL ব্র্যাকেটে লিখবি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। বুঝতে পারলি তো? তুই করতে পারিস নাম্বার কাটবে না এর জন্য। আমার কথাটা বুঝতে পারলি? বাট আমি এখানে আরো একটা স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? আরো একটা স্টেপ দেখাচ্ছি, মুছে দিই এটা। আচ্ছা আরেকটা বলে দিই, এখানে ডিবেঞ্চার হোল্ডারকে পে করলাম কত টাকা বল? পে করছি মানে কি? অ্যাপ্লিকেশন এখানে লিখবি রিডেমশন অফ ডিবেঞ্চার হোল্ডার কত? 11,250। বুঝতে পারলি তো ব্যাপারটা? ভালো অঙ্ক কিন্তু এই অঙ্কটা তুই পারলে বাড়িতে না একবার প্র্যাকটিস করবি, তাহলে অনেক অঙ্ক, আর কোনো কঠিন নেই অঙ্কটা। ফান্ড ফ্লো সবচেয়ে কঠিন অঙ্ক এটাই। এই অঙ্কটা ভালো করে করলে আর কোনো অঙ্ক অসুবিধা হবে না, ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে করবি, এই অঙ্কটা ভালো করে করবি, কারণ দেখ আমি অঙ্ক হচ্ছে বড় কথা অ্যাডজাস্টমেন্ট গুলোকে ফোকাস করতে বলেছি। আচ্ছা হয়ে গেল এটা। ও আচ্ছা এখানে মুছবো তাই তো? সবার হয়েছে টোকা? অ্যাকাউন্টের নাম কি লিখবো বল? লেখ, কি ছিল এখানে? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। লেখ ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি না একটা অঙ্ক হোমওয়ার্ক দেবো, পরের দিন যখন পড়তে আসবি হোমওয়ার্ক দেবো। কি হোমওয়ার্ক দেবো জানিস তো? ভালো করে শুনবি। এই অঙ্কটা আরো একবার করে আনতে বলবো, ঠিক এরকমই একটা অঙ্ক আছে সেটাও করতে দেবো, দুটো অঙ্ক, বেশি না। বুঝতে পারলি তো? এই অঙ্কটা আগে আগে একবার করবি, যদি এই অঙ্কটা পুরো ভালো করে মিলে গেছে করে, তাহলে ওই অঙ্কটাও মিলে যাবে, আমি শিওর বললাম, শিওর মিলবে। এই অঙ্কটা আগে করবি, তারপর যে অঙ্কটা হোমওয়ার্ক দেবো সেই অঙ্কটা করবি, ওটা মিলে যাবে, আটকাবেই না, আটকাবেই না, ঠিক আছে তো? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার এখানে কি ছিল? এখানে কি ছিল বল? টু ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। এখানে কি লিখবো? বাই, বল বাই। ডেবিট ক্রেডিটটা লিখে দে আগে, ডেবিট ক্রেডিটটা লিখবি বাই 10% এ ডিবেঞ্চার হোল্ডার। কত টাকা দিয়েছে? 1250। এটা কি দিয়ে মেলাতে হবে? এবার তুই এসপিএল লেখ, 2SPL কত টাকা? 1250। আচ্ছা আমি তো আগের দিন তো বারবার বলেছি, এগুলো জানিস তো, ফান্ড ফ্লো হোক বা ক্যাশ ফ্লোতে বলেছি। এসপিএল মানে কোনটা? এটাই তো এসপিএল, এটাই তো এসপিএল, এটাই তো এসপিএল, দেখতে পাচ্ছিস তো? এটাই এসপিএল। তো এই 1250 এখানে আসবে, এই 1250 এখানে আসবে। এটা কি লেখা আছে? এটা নন ফান্ড এন্ড নন অপারেটিং এক্সপেন্স, মানে এটা খরচা, তাই তো? এটা খরচা। কিন্তু এই 1250 এটা কি মনে হচ্ছে? এটা কি খরচা না ইনকাম? এটা ইনকাম, এটা ইনকাম। ভালো করে শোন, ভালো করে শোন। আমার ডিবেঞ্চার হোল্ডাররা আমার কাছে পায় কত? 12,500 টাকা পায়, ঠিক আছে তো? আমি দিচ্ছি কত? আমি দিচ্ছি কত? 11,250। তাহলে 1250 টাকা আমার তো ইনকাম হয়ে গেল, আমার তো ইনকাম হলো। তার মানে এই ডিসকাউন্টটা হচ্ছে আমার ইনকাম। এই ইনকামটা কি ইনকাম বলে? নন অপারেটিং ইনকাম, ঠিক আছে? এটা নন অপারেটিং ইনকাম, যেটা এখানে লেস করতে হয়। কিন্তু বুঝতে পারছি না কোথায় হবে, আমি এরকম জায়গায় একটা লিখে রাখি। তোরা বেশ কিছুটা নিচে লিখ, কারণ আমি বুঝতে পারবো, তোরা বুঝতে পারবি না। তোরা মানে এখানে তো আরো অনেকগুলো আইটেম আসবে, ঠিক আছে তো? তোর একটু জায়গা ছেড়ে রাখ, বেশ কিছু জায়গা ছেড়ে তারপর লেখ নন অপারেটিং ইনকাম। বুঝলি কি বললাম? আমি তো মুছে দিতে পারবো, নিচে মুছে যাবে, ঠিক আছে তো? তো আমার অসুবিধা হবে না। লেখ নন অপারেটিং ইনকাম। কি লিখবো বল? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার কত টাকা? 1250 টাকা। ক্লিয়ার হয়ে যেত অব্দি? অ্যাডজাস্টমেন্ট গুলো মুছে দিচ্ছি, মানে লেদার গুলো মুছে দিচ্ছি, মুছে দিই, এটা লেদার মুছে দিচ্ছি। নেক্সট কি বলেছে দেখ, তাহলে এ বি দুটো অ্যাডজাস্টমেন্ট হলো, তাই তো? সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড়ছি, কি বলেছে? পার্ট অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এই এন্ট্রিটা তোরা নিজেরাই পারবি, সমস্যা নেই, ক্যাশ ফ্লোতে বহু করেছি এটা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমি তোদের একটা জিনিস শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম? আমি তোদের কি বলেছিলাম? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। দেখ তোরা কোশ্চেনের দিকে দেখা, এই যে সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা কার অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? অনলি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলেছিলাম না, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম না? তো দেখ এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট খুলবি, কিন্তু আমি এক কথাটাও বারবার বলেছিলাম, দেখতে হবে ডেপ্রিসিয়েশনের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স আছে কিনা। দেখ ডেপ্রিসিয়েশন ওপেনিং ক্লোজিং ব্যালেন্স আছে, ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট খুলতে হবে।
তাহলে আগে দুটো লেজার খোল, লেজার খুলে ব্যালেন্স বসা, তারপর নাই কথা বলা যাবে। কি আগে দুটো লেজার খোল। ঠিক আছে, তো এখানে ধর একটা লেজার খুললাম আর এখানে ধর একটা লেজার খুললাম। ঠিক আছে, এই লেজারটার নাম কি? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট। কি লিখলাম বল? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে, ডেবিট ক্রেডিট, অ্যাসেট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, অ্যাসেট কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে, এবার এটাকে কি লিখবো? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। লেখ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখি ক্যাশ ফ্লো করা আছে বলে এইগুলোর জন্য খুব একটা খাটতে হচ্ছে না। দেখতে পাচ্ছিস তো, দেখ অ্যাডজাস্টমেন্ট গুলো একই, কমন এন্ট্রি। তুই এর আগে যে কটা অ্যাডজাস্টমেন্ট পেলি না ফান্ড ফ্লোর, ওই অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু ক্যাশ ফ্লোতেও থাকতে পারে, ক্যাশ ফ্লোতেও থাকতে পারে, একই অ্যাডজাস্টমেন্ট ফান্ড ফ্লো বা ক্যাশ ফ্লোতেও হতে পারে। তো এখানে লিখবো কি? ডেবিট, এটা লিখবো ক্রেডিট। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটা কি? লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। এবার আমরা ব্যালেন্স গুলো বসাবো। ঠিক আছে, ব্যালেন্স গুলো বসাবো। দেখ ব্যালেন্স কি কি বলেছে? প্ল্যান্টের ওপেনিং ব্যালেন্স কত ছিল বল? বসা ব্যালেন্স গুলো বসা, প্ল্যান্টের মেশিন ওপেনিং ব্যালেন্স গুলো বসা, কত ছিল? কত ছিল? আচ্ছা তো অ্যাকশন কি বললাম, এটা কি লিখলাম? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স ডেবিটের বসাতে হয় টু ব্যালেন্স বিডি। কি লিখবো? 2,78,000 লিখে দিলাম ওপেনিং ব্যালেন্স 2,78,000, আর ক্লোজিং ব্যালেন্স কত বলেছিল? 2,70,000, তাই তো? বাই ব্যালেন্স সিটি লিখবো 2,70,000। সঙ্গে সঙ্গে ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স কত ছিল? দেখ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স কত ছিল বল দেখি? প্ল্যান্টের মেশিন 79, তাই তো? এখানে লিখবো ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বিডি 79,000, আর টু ব্যালেন্স সিটি কত হবে? কত দিয়েছে টু ব্যালেন্স সিটি? 1,00,000 টাকা। লিখে দিলাম, ব্যালেন্স বসানো কমপ্লিট। এবার অ্যাডজাস্টমেন্ট পড়ছি। কি বলেছিল? পার্ট অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কস্টিং 12,500, একটা 12,500 টাকার একটা প্ল্যান্ট, মানে ধর আমার প্ল্যানটা কেনা হয়েছিল 12,500 টাকা দিয়ে, ঠিক আছে, অনেক দিন আগে, এবং সেই প্ল্যান্টের এগেইনস্টে তুই 6,500 টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে, এবং সেই প্ল্যানটা বেচে দিয়েছিস কত টাকা দিয়ে? 9,500 টাকা দিয়ে। তাহলে প্ল্যান বেচেছিস মানে প্ল্যান কমে গেছে। ক্রেডিট দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 9,500 টাকা, এটা তো বোঝা গেল। বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 9,500 টাকা, এটা বোঝা গেল। এবার একটা ওয়ার্কিংস করতাম না, মনে আছে তো? ওয়ার্কিংসটা কর। লেখ ওয়ার্কিংস এর নাম লেখ, আমি বলছি লেখ ওয়ার্কিংসটা লেখ, খাতা খোল, খাতায় লেখ। কি লিখবি? প্রফিট অর লস অন, লেখ প্রফিট অর লস অন, লেখ প্রফিট অর লস অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ঠিক আছে, কি বললাম? লিখেছিস তো? প্রফিট অর লস অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লিখেছিস। লিখে কি লিখতে শিখিয়েছি তোদের? কস্ট, তাই তো? কস্ট কত ছিল? 12,500। তার থেকে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কত বলেছিল? 6,500। 6,500 বাদ দিলে কত হচ্ছে? 6,000। এটা হচ্ছে বিভি। বেচলাম কত দিয়ে? 9,500 দিয়ে। সেল হলো 9,500, তাহলে 3,500 কি হলো? প্রফিট হলো। এটা ওয়ার্কিংস করে দেখিয়ে নিবি। প্রফিট 3,500 টাকা। তাহলে প্রফিট হয়েছে, মেশিন বেচে প্রফিট হয়েছে, প্রফিট হলে তো মেশিনের ব্যালেন্স বাড়বে, বাড়লে ডেবিটে লিখবো কি? 2 SPL লিখবো কি? 2 SPL কত? 3,500 টাকা। হয়ে গেল? ক্লিয়ার হলো এটা? এইবার যেই মেশিনটা বেচছি, তাহলে সেই মেশিনটা ডেপ্রিসিয়েশনও তো ক্যান্সেল আউট হবে। কত টাকা ডেপ্রিসিয়েশন ছিল বল? 6,500 টাকা। তো ডেপ্রিসিয়েশন ক্যান্সেল আউট করলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো কি? লিখবো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট বলে 6,500 টাকা। ঠিক আছে, সঙ্গে সঙ্গে মেশিন অ্যাকাউন্টের ক্রেডিটে আসবে বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে 6,500 টাকা। হয়ে গেল? অ্যাকাউন্ট গুলো মিলিয়ে দেবো, কাজ শেষ হয়ে যাবে। মেলা, ক্যালকুলেটর নেই। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বেশি হবে। 9,500 বসে 10 আর 6 16, 2,86,000, 2,86,000
সেই 2,86,000 থেকে বাদ দেবো কত, 2,78,000, তাহলে কত হচ্ছে 8, 8 থেকে 3,500 বাদ দেবো 4,500, 4,500 টাকা ব্যালেন্স। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 4,500। এগুলো জানি, এগুলো তো বলতে হবে না, এগুলো জানি, আমাদের শেখা আছে, তাই তো। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে কত, 4,500। ক্লিয়ার হয়ে গেল এটা। সঙ্গে সঙ্গে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেলাবো। 1 লাখের সঙ্গে 6,500 যোগ করলে কত হবে, 1,06,500। তা 1,06,500 থেকে যদি তুই 79,000 টাকা বাদ দিস, কত হচ্ছে বল, 27,500। হ্যাঁ, 27,500। এটা কি লিখবো, বাই এসপিএল ব্যাকেটে ডেপ্রিসিয়েশন, বাই এসপিএল ব্যাকেটে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, দুটো অ্যাকাউন্ট কিন্তু মিলিয়ে দিলাম। এই যে মেলানোর উপর তুই নাম্বার পাচ্ছিস কিন্তু। এবার তো ভালো করে বোর্ডের দিকে তাকা, কি ছিল ডেপ্রিসিয়েশন, কত বেরিয়েছে বোর্ডের দিকে তাকিয়ে বল, 27,500। তাহলে এটা কি ডেপ্রিসিয়েশন, কি ধরনের খরচা, নন ফান্ড আর নন অপারেটিং এর আন্ডারে আসবে। এখানে লেখ ডেপ্রিসিয়েশন, কি ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিন, কত টাকা, 27,500। এই কাজটা মিটে গেল, এই অ্যাকাউন্ট মিলিয়ে দিলাম, এই অ্যাকাউন্টটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, মিলানো হলো। এবার দেখ, মেশিন বেচে কত পেয়েছি, 9,500। মেশিন বেচেছি মানে টাকা এসছে, সোর্স লেখ, সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত, 9,500। ঠিক আছে, ক্লিয়ার। সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা বললাম, ঠিক আছে, বোঝা গেল তো। এবার দেখ কি বলবো, এরপরে কি বলবো শোন। মেশিন কিনেছিস কত টাকা দিয়ে, 4,500 টাকা দিয়ে। কিনলে কি হবে, অ্যাপ্লিকেশন, এখানে লেখ পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা, 4,500 টাকা। এটাও হয়ে গেল, হয়ে গেল, বোঝা গেল, সব ক্লিয়ার। আর কি হচ্ছে তোর দেখ, বোর্ডের দিকে তাকা, আর একটা আইটেম নিয়ে নি, একটা আইটেম নিয়ে নি। মেশিন বেচে প্রফিট হয়েছিল কত টাকা, 3,500। এটা কি নন অপারেটিং ইনকাম, এখানে লিখবো, লেখ প্রফিট অন, লেখ প্রফিট অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা, 3,500 টাকা। যেটা মাইনাস ছিল এটা মাইনাস, এটাও মাইনাস, এত অব্দি টুকে নে। এবার লাস্ট এন্ট্রি, লাস্ট অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি আগে, তারপর মাঝখানটা করবো, ডিটটা পরে করছি, আগে ইটটা করে নিচ্ছি। বলছে এটা তো তোরা জানিস, তোরা তো যখন ক্যাশ ফ্লো করতি এটা আগেই করতি, সবার ফার্স্ট করতি এটা, সেটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন। দেখ লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল, 22,500 পেড বলেছে, পেড মানে ট্যাক্স পেড বলেছে, মনে পড়ছে তো, ওখানে করতাম যখন ক্যাশ ফ্লোতে, কখনো কখনো ট্যাক্স পেড বলতো, কখনো কখনো ট্যাক্স প্রোভাইডেড বলতো, কখনো কখনো ট্যাক্স মেড বলতো, কখনো কখনো ট্যাক্স অ্যাপ্রোপ্রিয়েটেড বলতো, এতগুলো কথা বলতো, বারবার বলেছিলাম এই কথাগুলো। এখানে কি বলে যে পেডে তো সোজা দিয়েছে, পেড তো সোজাই দিয়েছে, তাহলে ট্যাক্স অ্যাকাউন্ট খোল, তাহলে তো বোঝা যাবে, তাই না। ট্যাক্স অ্যাকাউন্ট খোল একটা, প্রভিশন ফর ট্যাক্সেশন বললাম, প্রভিশন ফর ট্যাক্সেশনের অ্যাকাউন্টটা খুলতে, তো দেখো প্রভিশন ফর ট্যাক্সেশনের অ্যাকাউন্টটা খুলেছি। কোশ্চেন দেখো ওপেনিং ব্যালেন্স কত ছিল, প্রভিশন ফর ট্যাক্সের ওপেনিং ব্যালেন্সটা কত ছিল, প্রভিশন ফর ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স ছিল 26,000। এখানে লিখেছি বাই ব্যালেন্স বিডি 26,000, আর ক্লোজিং ব্যালেন্স ছিল কত, 33,500। এখানে লিখেছি টু ব্যালেন্স সিটি 33,500। ঠিক আছে, প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট লিখেছি ডেবিট ক্রেডিট, প্রভিশন ফর ট্যাক্সেশন লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে, তাই করে দিয়েছি। এবার দেখো অ্যাডজাস্টমেন্টে বলেছিল কি 22,500 পেড ডিউরিং দ্য ইয়ার বাই ওয়ে অফ ট্যাক্সেশন ফর আর্লিয়ার ইয়ার। তাহলে আমি কত টাকা ট্যাক্স পে করেছি, 22,500। ট্যাক্স পে করলে ট্যাক্স অ্যাকাউন্টের ব্যালেন্সটা কমবে, তাই ডেবিট দিকে লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 22,500। এবার এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট যোগ করব, যোগ করে বেরোলো কত, 56,000 লিখে দিলাম। সেই 56টা এইদিকে লিখলাম, 56 থেকে 26 বাদ দিলাম, বাদ দিয়ে হলো কত, 30,000। এটাকে কি বলে, এসপিএল, এসপিএল দিয়ে মেলাবো। ঠিক আছে, তো প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টের কে লিখলাম বাই এসপিএল। এসপিএল মানে কোনটা জানো তো, এসপিএল মানে এটা, এই ফান্ড ফ্রম অপারেশনটাই হচ্ছে তোমার এসপিএল। ঠিক আছে, তাহলে এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন এসপিএল লিখেছি, এটা হচ্ছে নন ফান্ড এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে এখানে লিখবো প্রভিশন ফর ট্যাক্সেশন, লেখো
প্রভিশন ফর ট্যাক্সেশন কত টাকা 30,000। নেক্সট ট্যাক্স পে করেছি কত 22,500। ট্যাক্স পে করেছি মানে অ্যাপ্লিকেশন, এখানে লেখো ট্যাক্স পেড, এখানে লেখো ট্যাক্স পেড 22,500, ঠিক আছে। নেক্সট যে অ্যাডজাস্টমেন্টটা বাকি ছিল সেই অ্যাডজাস্টমেন্টটা করব, সেটা কি ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট। বলেছে ইন্টেরিয়াম ডিভিডেন্ড এট 10% ওয়াজ অলসো পেড ডিউরিং দ্য ইয়ার। তাহলে কত পার্সেন্ট ইন্টেরিয়াম ডিভিডেন্ড পে করা হয়েছে 10%। ডিউরিং দ্য ইয়ার বলেছে, ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার বলেছে ইন্টেরিয়াম ডিভিডেন্ড যে 10% পে করবে ডিউরিং দ্য ইয়ার। আমরা ডিভিডেন্ড সবসময় ক্যাপিটালের উপর দিই। প্রশ্ন হলো স্যার কোন ক্যাপিটালের উপর ডিভিডেন্ড দিতে হয়, কোন ক্যাপিটালের উপর ডিভিডেন্ড দিতে হয়, ঠিক আছে তো, কোন ক্যাপিটালের উপর। দেখো ক্যাপিটাল দু রকমের হয়, একটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। আমরা ডিভিডেন্ড পেমেন্ট করি ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপর। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডিউরিং দ্য ইয়ার কত ছিল, ডিউরিং দ্য ইয়ার মানে হচ্ছে ক্লোজিং, ক্লোজিং ছিল 2 লাখ টাকা। এই 2 লাখের উপর 10% ডিভিডেন্ড মানে 20,000 টাকা। তাহলে ডিভিডেন্ড পে করলে এখানে লিখবো ইন্টেরিয়াম, লেখো ইন্টেরিয়াম ডিভিডেন্ড পেড 20,000 টাকা, ঠিক আছে। ডিভিডেন্ড পে করছি অ্যাপ্লিকেশন, সঙ্গে সঙ্গে এই নন ফান্ডে চলে আসবে, লেখো ইন্টেরিয়াম ডিভিডেন্ড কত টাকা 20,000 টাকা, লিখে দিলাম। নেক্সট কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট সব কমপ্লিট। এবার আমরা ব্যালেন্স শিটে দেখবো কি কি আইটেম বাকি আছে, প্রথম থেকে দেখবো, ঠিক আছে। তো প্রথমে দেখো শেয়ার ক্যাপিটাল 1 নম্বর নোট, ওটা আমাদের নোটের দিকে তাকাতে হবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল করে দিয়েছি, প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল করে দিয়েছি। সারপ্লাস, তো সারপ্লাসের নোটের দিকে তাকাও। সারপ্লাসের নোট কি ছিল, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ হয়ে গেছে, সিকিউরিটিজ প্রিমিয়াম হয়ে গেছে, ক্যাপিটাল রিজার্ভ হয়ে গেছে, সব হয়ে গেছে। সারপ্লাসের সবকটা আইটেম হয়ে গেছে। নেক্সট লং টার্ম বরোইংস, দেখো 3 নম্বর নোট ছিল। তো 3 নম্বর নোটে কি ছিল, 10% এ মর্টগেজ ডিবেঞ্চার হয়ে গেছে। এবার কি ছিল 8% বি মর্টগেজ ডিবেঞ্চার। তা বি ডিবেঞ্চার ছিল 50, হলো 75। তাহলে তুমি 25,000 টাকা লোন নিয়েছো, টাকা এসছে, ঠিক আছে। তাহলে টাকা এসছে মানে সোর্সে লিখবো, কি লিখবো, ইস্যু অফ, লেখো ইস্যু অফ 10%, সরি এটা 8% ছিল, 10 না 8%, লেখো ইস্যু অফ 8% বি মর্টগেজ ডিবেঞ্চার কত টাকা 25,000 টাকা, ঠিক আছে। তারপর কি ছিল দেখো টেট পেবেল ক্রেডিটার্স, এটা তো আমরা ওয়ার্কিং ক্যাপিটালে করে দিয়েছি। তারপর ছিল শর্ট টার্ম প্রভিশন 4 নম্বর নোট। 4 নম্বর নোটে কি লেখা ছিল দেখো, প্রভিশন ফর ট্যাক্সেশন, তাই না, এটা তো আমরা অলরেডি করে দিয়েছি, এটার কাজও মিটে গেছে। নেক্সট চলে আসো নন কারেন্ট অ্যাসেটস, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, কি ছিল টেনজিবল অ্যাসেটস, যেটা কিনা ছিল 5 নম্বর নোট। তোমরা 5 নম্বর নোটের দিকে তাকাও, 5 নম্বর নোটের দিকে তাকাও, 5 নম্বর নোটের দিকে তাকাও, 5 নম্বর নোটের দিকে তাকাও। 5 নম্বর নোটে কি বলেছিল, প্রথমেই ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1.5 লাখ টাকা ছিল, 1,75,000 হলো। বিল্ডিং ছিল 1,50,000 হলো 1,75,000। তাহলে বিল্ডিং বেড়ে গেল, কত টাকা বিল্ডিং বাড়লো 25,000 টাকা। বিল্ডিং বাড়লো মানে বিল্ডিং কিনলে, আর বিল্ডিং কিনলে মানে টাকা চলে গেল মানে অ্যাপ্লিকেশন, তাই তো। এখানে লেখো পারচেস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000 টাকা। ঠিক তারপরের লাইনে কি বলেছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর নিচে ডেপ্রিসিয়েশন ছিল 30, হলো 37,500। বিল্ডিং ছিল 30,000, হলো 37,500, তাই না। বিল্ডিং এর যে ডেপ্রিসিয়েশনটা ছিল 30,000, হলো 37,500। তাহলে ডেপ্রিসিয়েশন বাড়লো, কেন ডেপ্রিসিয়েশন বাড়লো, আরে ভাই তুমি তো অ্যাসেট বিল্ডিং তো পারচেজ করলে, তুমি তো 25,000 টাকার বিল্ডিং পারচেজ করলে, তারপর ডেপ্রিসিয়েশন হলো 7,500। আর ডেপ্রিসিয়েশন কি, নন ফান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এখানে লেখো provision for depreciation on land and building কত 7,500 লিখে দিলাম। নেক্সট কি বলেছে দেখো, পড়ো। বলেছিল দেখো ট্যানজিবল অ্যাসেটস হয়ে গেল, ইনট্যানজিবল অ্যাসেটস গুডউইল বলেছে ছিল 12,500, হলো 10,000। তাহলে গুডউইলের ভ্যালু কত কমলো, 2,500 টাকা কমলো। গুডউইল বাড়তেও পারে কমতেও পারে, গুডউইল কমলে তাকে বলা হয় অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, যেটা কিনা
এখানে আসবে, এই নন ফান্ড আর নন অপারেটিং এ আসবে। কি লিখবে? অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। লেখো কত টাকা অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, কত টাকা আসবে? 2500। এখানে লিখে দিচ্ছি 2500। লিখছি অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। নেক্সট আর কি ছিল? এ তো হয়ে গেল। ইনভেস্টমেন্ট 6 নম্বর নোট ছিল, 6 নম্বর নোটের দিকে তাকাও। ইনভেস্টমেন্টে কি বলেছিল? ইনভেস্টমেন্ট ইন সাবসিডি কোম্পানি 35 ছিল, 45 হলো। তুমি সাবসিডি কোম্পানিতে আরো 10,000 টাকা ইনভেস্ট করলে, টাকা চলে গেছে। অ্যাপ্লিকেশন লেখো ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি কোম্পানি, এস কোম্পানি, কত টাকা? 10,000 টাকা না বললাম? কত বললাম? 35 ছিল, 45 হলো, 10,000 টাকা। নেক্সট লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 37,500, হলো 22,500। তাহলে ইনভেস্টমেন্ট কমে গেছে, মানে তুমি বেচে দিয়েছো। কত টাকা ইনভেস্টমেন্ট বেচে দিয়েছো? 37 ছিল 22, মানে 15,000 টাকা বেচে দিয়েছো, আমার টাকা এসছে। এই দেখে সোর্সে লেখো সেল অফ ইনভেস্টমেন্ট। টাকা সেল অফ ইনভেস্টমেন্ট, কত টাকা? 15,000 টাকা। আর কি ছিল? আর কি ছিল দেখো, এইগুলো তো কারেন্ট অ্যাসেট সব হয়ে গেছে। ইনভেন্টরি হয়ে গেছে, ট্রেড রিসিভেবল হয়ে গেছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। একটা অ্যাডজাস্টমেন্ট ছিল লাস্টে, এফ নম্বর অ্যাডজাস্টমেন্ট পড়া হয়নি। প্রপোজ ডিভিডেন্ড 2019 15,000 আর 2020 20,000। আমি কি শিখিয়েছিলাম? প্রপোজ ডিভিডেন্ড তোমার পরীক্ষায় ব্যালেন্স শিটে থাকবে না, থাকবে যদি থাকে, যদি থাকে তাহলে অ্যাডজাস্টমেন্টে থাকবে। এবং আমি একথাও বলেছিলাম প্রপোজ ডিভিডেন্ড সবসময় ওপেনিং এর এন্ট্রি হয়, ওপেনিংটা এন্ট্রি হয়। তাহলে ওপেনিং প্রপোজ ডিভিডেন্ড কোথায় বসবে? এই নন ফান্ডে চলে আসবে। লিখো নন ফান্ডে, লিখো প্রপোজ ডিভিডেন্ড বলে, লিখো প্রপোজ ডিভিডেন্ড ওপেনিংটা, ওপেনিংটা আসবে। হ্যাঁ, প্রপোজ ডিভিডেন্ড ওপেনিংটা আসবে। কত টাকা ছিল ওপেনিং? ছিল 15,000 টাকা। এটা লিখে দাও 15,000 টাকা। আর এই ওপেনিংটাই পেমেন্ট করে দিতে হয়, পেমেন্ট করতে হয় ওপেনিংটা। এখানে লেখো প্রপোজ ডিভিডেন্ড। কত টাকা? 15,000 টাকা। হয়ে গেল, মিলিয়ে দাও এটা। যোগ করে দেখো কত বেরোচ্ছে। তো দেখো বুঝতে পারলে আমরা যোগ বিয়োগ করলাম। এই যে এ কটা আইটেম যোগ করে কত বেরোলো? এত টাকা বেরোলো। এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট যোগ করে এটা বাদ দেবো, করে হলো 1,42,50। এটাকে বলা হয় কি? এটা লেখা আছে ফান্ড ফর্ম অপারেশনস। এটা সোর্সে লিখো ফান্ড ফর্ম অপারেশনস। এখানে লেখো ফান্ড ফর্ম অপারেশনস। কত? 1,42,50। এবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আইটেম যোগ করে এখানে লিখবে, আর সবকটা আইটেম যোগ করে এখানে লিখবে। যদি দু সাইড যদি অ্যামাউন্ট যদি সেম বেরিয়ে, তাহলে ভাববে তোমার অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, তো করো, যোগটা করো। তো দেখো দু সাইড, এই সাইডে যোগ করে বেরোলে এত টাকা 2,46,550, আর এই সাইড যোগ করে বেরোলো 2,46,550। তো দেখতে পারলে ফান্ড ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। যে আমাদের যে বই বের করেছি, যে বই করেছি, বই বের করি, তার মধ্যে এই অঙ্কটা সবচেয়ে টাফ অঙ্ক, আর কোনো টাফ অঙ্ক নেই বইতে। এই অঙ্কটা করতে কতটা সময় লাগলো? অনেকটা সময় লাগলো। তো দেখে নাও ভালো করে। আমি বারবার করে বলবো, এই অঙ্কটা যে হয়ে গেল, বুঝে গেলে, এই অঙ্কটা তুমি আবার আরো একবার নিচে না দেখে করার চেষ্টা করো। যদি অসুবিধা হয় ভিডিও খুলে তুমি একবার দেখার চেষ্টা করো। ঠিক আছে, তুমি না দেখে করার চেষ্টা করবে। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা হলে তুমি দেখে নাও। আর এরকম টাইপেরই একটা অঙ্ক আছে, ঠিক আছে, এরকম টাইপেরই একটা সেম টাইপের একটা অঙ্ক আমি বাড়িতে হোমওয়ার্ক দিয়েছি। আমি বলে দিচ্ছি এরকম টাইপের অঙ্কটা কোন অঙ্কটা তুমি করে নেবে। আমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি, কোন অঙ্কটা সেম, একদম সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক। এই অঙ্কটা যদি ভালো করে বুঝে যাও, তাহলে কোনো অঙ্ক অসুবিধাই হবে না।
আমাদের বইয়ের পেজ নাম্বার 111 মানে 111, 111, আমাদের বইয়ের পেজ নাম্বার 111 এ 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। আচ্ছা, আমাদের এই বই যদি তোমাদের কাছে না থাকে তাহলে কি করবে আমি বলে দিচ্ছি। এই অঙ্কটা কোন ইয়ারে এসেছিল? সিইউ বিকম অনার্স 1985, একদম সেম টাইপের অঙ্ক। এই অঙ্ক যদি ভালো করে বুঝে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি ওই অঙ্কটা তোমরা মিলিয়ে দিতে পারবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ক্লাসে চলে আসবো।